রাজনৈতিক দলের একটা প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম ঠেকানোর জন্য রীতিমতো সেনাবাহিনী নামিয়ে দিল এবং আন্তর্জাতিক মিডিয়াও এই নিউজ বেশ ভালোভাবে কভার করেছে। তাইলে বিষয়টি কেমন হলো, বহির্বিশ্ব এই ঘটনাটিকে কিভাবে দেখলো, আমি আপনার কাছ থেকে এই বিশ্লেষণটুকু আগে শুনবো, এরপরে একটু আলোচনায় যাব। তারেক রহমান মানে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তার চীন সফর নিয়ে আলোচনায়। প্রথমে যদি একটু আপনার পর্যবেক্ষণটা বলেন যে এই যে সেনাবাহিনী নামিয়ে দেওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকানোর জন্য কেমন হলো এটি? কিন্তু মজার ব্যাপার হলো যে সরকার ঠিকই জানে তাদের পায়ের তলায় মাটি নাই, তার ফলে তারা করেছে কি এই সামরিক বাহিনীর উপরে ভর করে তাদের শাসন পরিচালনা করছে। এই যে সামরিক বাহিনীকে নিয়ে আসলো এটা তাদের একটা বদনাম। আমার ধারণা যে এই অল্প দিনের মধ্যেই 100 দিন পূরণ হয়েছে, হয় নাই, তার মধ্যে তারা এই সামরিক বাহিনীর সহায়তা নিল। ইন দি প্রসেস তারা হয়তো সামরিক সরকার গঠনের জন্য ওদের উৎসাহ দিচ্ছে। সামরিক বাহিনীরা আগামীতে হয়তো আরো এন্টাইসড হবে যে তাদের যখন তারাই সরকার চালাচ্ছে, সুতরাং ওয়াই নট, দে শুড বি ইন দি ড্রাইভিং সিট। আমি সেই প্রতীক্ষায় আছি, খুব বেশি দিন হবে না। তবে বলতে হয় যে তারিক সরকার বোধহয় ভুল পথে চলছে। কারণ এই সামান্য একটা বর্ষপূর্তি উৎসবে এই ধরনের অহেতুক আপনার শক্তি দেখানো এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আপনার তারিক সরকারের জন্য ঠিক হয় না বলে আমার ধারণা। আমার মনে হয় যে তারা একটা খুব ভুল পথে চলছেন এবং তারা বিশ্বকে এখন আপনি যেটা বললেন যে বিদেশি সংস্থাসমূহ তাদের, কারণ অনেকের প্রচেষ্টায় তারা এসেছে এই সরকার, তারা কিছু সময় দিচ্ছেন যে দেখি 100 দিন গেল, দেখি সরকার কি করে, এই ট্রানজিশনের সময় কিছু বলবে না। তা আমার ধারণা এই সময়ের পরে এই যে অর্বাচীনের মতে যে ডিসিশন হলো আপনার শক্তি দেখানোর, সামরিক বাহিনীর শক্তি দেখানোর, তার ফলে আমার বিশ্বাস যে বিশ্বের যারা হিউম্যান রাইটস গ্রুপ, যারা অন্যান্য সরকার সমূহ আছে, তারা এগুলো অবজার্ভ করছে এবং আমি আশা করব তারা মুখ খুলবেন। তারা এতদিন তারা বলতেন যে সরকার জাস্ট আসলো, এই সময় আপনারা এ নিয়ে কথা বলছেন কেন? তারা যেহেতু ইউনূস সরকারের এই 18 মাসে ভরাডুবি হয়েছে, একটা দেশ ধ্বংস হয়ে গেছে, শুধু নতুন সরকার একটু সময় দিন। মনে হয় এখন অন্যরা শুরু করবে কথা বলা যে সময় তো দেওয়া হলো, কিন্তু সরকার যে পথে চলছে এটা গণতন্ত্রের পথ না, এইটা জনগণের সরকারের নমুনা না, এইটা হচ্ছে একটা সামরিক একটা একটা কিছু দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের সরকার ব্যাক বাই মিলিটারি। এইটা তারা প্রমাণ করতে চাচ্ছে যে দে আর ব্যাক বাই মিলিটারি। তারা একটা দুর্বৃত্তের সরকার, তারা একটা আপনার ওই উড়ে এসে জুড়ে বসেছে এই ধরনের সরকার। আমার মনে হয় এটি তারা প্রমাণ করলেন। জি, ধন্যবাদ। আমি এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই এবং আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও জানাতে চাই যে এই তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রথম রাষ্ট্রীয় বা সরকারি সফরে গেলেন মালয়েশিয়া এবং চীন। এই সফরটা নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু যদি আপনি শোনান। দেখেন, আমরা বাংলাদেশ খুব জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আমাদের একটা বড় দেশ, আমরা পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। আমাদের সম্পদ নাই, আমাদের মূল সম্পদ হচ্ছে জনগণ, মনুষ্য সম্পদ। আর সারা পৃথিবীর এখন হাইলি ইন্টারডিপেন্ডেন্ট। তো আমরা সেই জন্য সবার সাথে সুসম্পর্কে আমাদের পররাষ্ট্রনীতি হয়, কারণ আমাদের পররাষ্ট্রনীতি আমাদের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়ে। সবার সাথে সুসম্পর্ক থাকলে আমাদের দেশের উন্নয়ন হয়। আমাদের দেশের ছেলেপেলা বিদেশে চাকরি করে, তারা রেমিটেন্স পাঠায়, এটা আমার এই বড় আয়ের একটি বড় উৎস। তো আমরা এমন ভাবে পররাষ্ট্রনীতিটা ম্যানেজ করি যাতে কাউকে অসন্তুষ্ট করতে চাই না, আর কাউকে সবার সাথে সুসম্পর্ক, একটা ব্যালেন্স ফরেন পলিসি আমরা মেনটেন করেছি। আমরা আমাদের বড় বড় প্রতিবেশী কারা? বড় প্রতিবেশী ভারত, বড় প্রতিবেশী চায়না, আর তারপরে আমাদের বড় বন্ধু হচ্ছে আমেরিকা,
আর রাশিয়া। তা আগে যদি আপনি আমি যখন পররাষ্ট্রমন্ত্রী হলাম, আমি প্রথম আমার সফরটা করেছিলাম ভারতে, দ্বিতীয় সফরটা করি আমেরিকায়, তারপরে আমি যাই আপনার চায়না এবং রাশিয়াতে। এইটা একটা হিসাব করে গিয়েছি। হ্যাঁ, আপনার কিন্তু এই সরকার প্রথম গেলেন মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে গিয়ে খুব একটা সুবিধা করতে পেরেছেন বলে মনে হয় না। তিনাদের বক্তব্য বলেছেন, আর মালয়েশিয়া শুধু ওনাদের বলেছে হ্যাঁ আমরা শুনেছি ওনাদের বক্তব্য। কিছু যে অর্জন হয়েছে আছে অনেকদিন ধরেই, এই ইউনূস সরকার আসার পর থেকেই আপনার মালয়েশিয়ায় আমাদের লোক পাঠানো বন্ধ হয়ে গেছে। ইটস এ বিগ মার্কেট ফর আস। শুধু আরো অনেকটা বেদায় করে দিয়েছে। আর একটু মনে আছে মালয়েশিয়াতে আমাদের এই সন্ত্রাসীরা ওখানেও ইসলামী সন্ত্রাসী করার প্রচেষ্টা করার ফলে মালয়েশিয়ান সরকার ওই লোকগুলোকে আপনার গ্রেফতার করে, এবং দেখা যায় যারা বাংলাদেশের এই সন্ত্রাসী আপনার ধর্মীয় গোষ্ঠীর সাথে সুসম্পর্কিত, তার ফলে মালয়েশিয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো উনি গেলেন, আশা করেছিলাম যে উনার যাওয়ার প্রেক্ষিতে হয়তো মালয়েশিয়া দরজা খুলে দিবে, কিন্তু যত কিছু মনে হচ্ছে হাবভাবে অর্জন কিছুই হয়নি মালয়েশিয়া। দ্বিতীয়ত, যে সরকার স্টেবল না হলে আপনার দেশে যদি সরকারের প্রতি জনগণের আপনার আস্থা না থাকে, কনফিডেন্স না থাকে, বিদেশের কনফিডেন্স সহজে আসে না। সুতরাং মনে হয় মালয়েশিয়া ইভ্যালুয়েটিং দেম যে তারা এই সরকার কি সত্যিকারের স্টেবিলিটি আনতে পারবে, তাহলে তারা হয়তো তার দরজা খুলে দেবে, কারণ তাদের নিড, আমাদের লেবার তাদের খুবই প্রয়োজন। আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এর আগে আমার আরেকটা শোতে আপনি ওই যে জাতিসংঘের চেয়ারম্যান পদে একটি ঘটনা বলেছিলেন। মালয়েশিয়ার 2004 সালের একটি ঘটনা আছে, তখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ওআইসির মহাসচিব করার জন্য প্রার্থী করা হয়েছিল এবং মালয়েশিয়ারও প্রার্থী করা হয়েছিল। মালয়েশিয়া তখন রিকোয়েস্ট করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রত্যাহার করে নেওয়ার জন্য, কিন্তু সেটি না করায় তখন একেবারেই জনশক্তি মালয়েশিয়া নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল 2004 থেকে পরে। এই 2003 সালে যখন ওই আমাদের ইউআইসি সেক্রেটারি জেনারেল হওয়ার কথা ছিল, এর আগের বছর নির্ধারিত হয় যে পরবর্তী বছর বাংলাদেশ থেকে হবে, কিন্তু যাকে তারা নমিনি করলেন সে একটা দুর্বৃত্ত, একটা খুনি, বিভিন্ন রকম অপরাধে 23টি কেস শুধু চাটগাতি তার বিরুদ্ধে ছিল, খুনের কেস। এগুলো যখন জানাজানি হলো তখন সবাই বলল যে তোমরা একটা অল্টারনেট ক্যান্ডিডেট দাও, কিন্তু বাংলাদেশের খালেদা জিয়া সরকার কোনো ভাবে অল্টারনেট ক্যান্ডিডেট দিলেন না দেওয়ার ফলে কি হলো, যারা প্রথম, কারণ বাংলাদেশ ওই বছরের ড্যাম শিয়ার যে তারা আইসি সেক্রেটারি জেনারেল অফ টপ জব, এমন এক সময়ে যেখানে আপনার 9/11 পরে দুর্ঘটনা, যখন যিনি ওআইসির হেড অফ দি ইনস্টিটিউশন হবেন তিনি মোর অ্যাকোমোডেটিভ হবেন, বিশ্ব সম্পর্কে তার বিশেষ জ্ঞান থাকবে, কিন্তু এমন একটা উগ্র লোককে তারা বাংলাদেশ নমিনি করলো। তার ফলে আপনার মজার ব্যাপার হলো এই 12টা বুথের মধ্যে আপনার এই যে ওআইসি বুথের মধ্যে মাত্র 2টো বুথ, শুধুমাত্র 2টো বুথ বাংলাদেশ, একটা বাংলাদেশ নিজের আর একটা পাকিস্তানে, ইভেন সৌদি আরব, মালয়েশিয়া কেউ তাকে ভোট দেয় নাই। ইট ওয়াজ এ সেম অন বাংলাদেশ। যাই হোক, তো এইবারে আমার মনে হয় যে ওনার সফরটা খুব সাকসেসফুল হয় নাই। আর আপনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে উনি চায়নাতে গেলেন। দেখেন, কিছুদিন আগে ওনার পররাষ্ট্রমন্ত্রী এই নতুন সরকার আসার আগে আমেরিকার কাছে একটা ট্রেড এন্ড একটা এগ্রিমেন্ট করেছেন, তারপরে পরে একটা এনার্জি এগ্রিমেন্ট করেছেন, আর এখন শোনা যাচ্ছে যে ফাইনাল স্টেজে আছে আপনার এই প্রতিরক্ষা আপনার এগ্রিমেন্ট। এগুলো সবই আমেরিকার সাথে, ন্যাচারালি তারা আমেরিকার উপর ভর করে আছেন। আমেরিকা কিন্তু এইসব এগ্রিমেন্টের পরে, ওখানে এগ্রিমেন্ট আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে গেলে, কার সাথে সম্পর্ক করতে গেলে আমেরিকার প্রায়র অ্যাপ্রুভেল লাগবে এখন। এবং বিশেষ করে যে নতুন অ্যাম্বাসেডর আসছেন ক্রিস্টেনসেন, উনি বলেছেন যে তিনি বাংলাদেশ সরকারকে আপনার বিশেষভাবে অনুরোধ করবেন যারা চায়নার সাথে তাদের সম্পর্কটা কমায়। আমরা যেগুলো পত্রিকায় দেখতেছি
যে চায়নাতে তারেক জিয়া সাহেব গেছেন, আমার মনে হয় এতে তিনি একটা সমস্যায় পড়বেন। গেছেন এবং সেই সাথে যে তথ্যগুলো বের হয়ে আসতেছে, একটি হলো উনি আপনার 2 স্কোয়াড্রন আপনার চাইনিজ ফাইটার জেট কিনবেন। এইটা যদি কিনেন, এমনিতেই আমেরিকা বাংলাদেশ আগে খালেদা জিয়া সরকার যখন ছিলেন তখন লুক ইস্ট সেই পলিসির প্রেক্ষিতে প্রায় বাংলাদেশের ডিফেন্সের প্রায় 70% ইকুইপমেন্ট আসে চায়না। এইটা আমেরিকা কখনো পছন্দ করে না, কিন্তু খালেদা জিয়া এটা শুরু করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আসেন, তিনি কিছুটা ডাইভার্সিফাই করেন। তিনি তখন টার্কির থেকে কিছু কিনেন, ইংল্যান্ড থেকে কিছু কেনেন, ফ্রান্সকে অন বোর্ড রাখেন। হ্যাঁ, আর আমেরিকার জিনিসগুলো বেশি দামি, এই জন্য তিনি কিনতেন। তবে আমেরিকার থেকে তিনি গানবোর্ড নিয়েছেন। হ্যাঁ, সুতরাং ডাইভার্সিফাই করেছিলেন প্রকিউরমেন্ট অফ ডিফেন্স। কিন্তু এখন এই যে তারেক জিয়া গেছেন চায়নাতে, তিনি নাকি 2 স্কোয়াড্রন হাই প্রোফাইল আপনার চাইনিজ কি নিয়ে আসবেন, যেগুলো চাইনিজ সবার কাছে বিলি করে না। পাকিস্তানকে বিলি করেছে, বাংলাদেশ নাকি করবে 2 ডজন আপনার এই কি ফাইটার জেট। এইটা আমেরিকা আমার মনে হয় না পছন্দ করবে। দ্বিতীয়ত, তিনারা বলছেন যে তিনারা এই তিস্তা চুক্তি করে আসবেন, ওরা টাকা পয়সা দিবে। এখানে ভারত বলেছিল যে তারা টেকনিক্যাল হেল্প দিতে চায়, কারণ নদীগুলো যেহেতু ইন্ডিয়া থেকে এসেছে, সুতরাং তাদের টেকনিক্যাল হেল্প ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনারা পুরোপুরি ইগনোর করেছেন। এতে প্রতিবেশী ভারত খুব সন্তুষ্ট হবেন। সুতরাং আমার মনে হয় তারেক জিয়া রং আপনার পলিসি নিয়েছেন, ঝামেলায় পড়বেন। তারপরে উনি হয়তো কিছু অনুদান চাইবেন কিসের থেকে, কারণ কোথা থেকে কোনো টাকা, শুনেছি যে তিনি $9 বিলিয়ন আপনার লোন চাইবেন। এবং লোনগুলো আগে চাইনিজরা সবসময় টাকা দিতে চায়। আগে শেখ হাসিনার সরকারে যখন চাইনিজ প্রেসিডেন্ট বাংলাদেশে এসছেন, তখন প্রায় $37 বিলিয়ন এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার সেই টাকা নেয় নাই। বাংলাদেশ সরকার খুব অল্প পরিমাণ টাকা চায়না থেকে নিয়েছে, কারণ চায়না থেকে নিলে পরেই ওয়েস্টার্ন মিডিয়া সাথে সাথে বলে যে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে। আপনার মনে আছে যে আমরা সর্বমোট এই শেখ হাসিনার সরকার সেই 7 বিলিয়নের মধ্যে সর্বমোট 5 বিলিয়নের কম নিয়েছে। আমাদের মোটামুটি বিদেশি ঋণ হলো অধিকাংশই ইন্টারন্যাশনাল এজেন্সি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এইগুলোর থেকে। 62 to 69% হচ্ছে এইসব প্রতিষ্ঠান থেকে। আর তারপরে বড় আমাদের আপনার ফরেন কি বলে লোনটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে রাশার যে কিসের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগুলো করার জন্য, আর পরবর্তীতে বড় লোন হচ্ছে জাপান থেকে। জাপানের একটা বড় লোন আমরা অন্য কাছ থেকে খুব বেশি লোন টোন নেই না। চায়নার থেকে আমাদের যদিও চুক্তি হয়েছিল যে অনেক লোন তারা দিবে, আমরা নেইনি। হ্যাঁ, আমরা 1% জিডিপি আমরা নিয়েছি। আর তবুও কিছু দুষ্ট লোক, কিছু আপনার মিডিয়া এবং কিছু যে বলে বুদ্ধিজীবী তখন বারবার বলতো যে বাংলাদেশ চায়নার ওই কিসে কি বলে ক্রেডিট ট্র্যাপে পড়ে যাচ্ছে, কিসে শ্রীলঙ্কার মতো। একেবারে মিথ্যা কথা। এইটা CNN তখন এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে তোমরা কি চাইনিজ ডেটে পড়ে যাচ্ছ। আমি বললাম আমার 1%, $100 মধ্যে $1 আমি তাদের থেকে নিয়েছি, সো ইটস নট এট অল ইম্পর্টেন্ট। IMF এর মতে 56% উপরে কোন দেশ থেকে, একক দেশ থেকে 56% অফ দ্য লোন যদি হয়, তাহলে ডেট ট্র্যাপের কথা ওঠে। কিন্তু আশ্চর্যের ব্যবসা, বাংলাদেশের এই পণ্ডিতরা 1%-এর মধ্যেই তারা চিৎকার শুরু করলেন বাংলাদেশ চাইনিজ। তবে এবারে তিনি যেটা করতে যাচ্ছেন, আমার মনে হয় এটা তো শিওর উইল বি ডেটের মতো পড়বে, এবং তাতে বাংলাদেশের উন্নতি হবে না। আর শেখ হাসিনার সরকার আরেকটি জিনিস ছিল, শেখ হাসিনার সরকার চাইনিজ সরকারের সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ইট ওয়াজ অ্যাপ্রুভ, কখনো তারা 2%-এর বেশি ইন্টারেস্ট চার্জ করবে না। আমি জানি না ওনারা কিভাবে নেগোশিয়েট করতেছেন। আরেকটি কথা শুনলাম যে তিনারা বাংলাদেশ কারেন্সি এবং চাইনিজ কারেন্সিতে যে এক্সপোর্ট ইম্পোর্ট হবে সেইটা তিনারা, এটা তো আমরা আগে করে দিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা ব্রিক্সে জয়েন করিনি। ব্রিক্স আমাদের ইনভাইট করেছিল জয়েন, আমরা জয়েন করিনি। ইনস্টেড অফ দ্যাট আমরা তখন বলেছি যে দেখো
আমাদের বড় বড় দুই দেশ আমাদের ব্যবসা করে, এক হলো চায়না আর একটা ইন্ডিয়া। উভয় দেশের সাথে আমরা আমাদের লোকাল কারেন্সিতে ব্যবসা করার কি হয়েছে, অনুমোদন হয়েছে। তবে সমস্যা হলো আমি চায়নার থেকে প্রায় $18 বিলিয়ন জিনিস কিনি, আর আমি তাদের কাছে 1.5 বিলিয়নের জিনিস পাঠাই। এতে সমস্যাটা হলো আমরা যেমন 98% অফ অল দ্য গুডস আপনার ট্যাক্স ফ্রি এবং ট্যারিফ ফ্রি করেছি চায়না, তবুও আমার জিনিস তারা খুব বেশি কেনে না। তখন যেটা সমস্যা হলো আমি ওই 1 বিলিয়ন আপনার আমার লোকাল কারেন্সিতে ট্রেড করতে পারি, আর বাকি যে 17 বিলিয়ন আমাকে সেটা ডলারে পে করতে হবে। তখন আমাকে মার্কেট থেকে ডলার কিনে চায়নাকে দিতে হবে, তো এত কস্ট বেড়ে দেয়। সেই জন্য আমরা এটা ওই ট্রাই টু রেশনালাইজ ইট, যে কেমনে ওনারা দেখলাম আমরা যেটা অনুমোদন নিয়ে এসেছি অলরেডি অনুমোদিত, যে আমরা লোকাল কারেন্সিতে কিছু অংশ আমরা ট্রেড করব, এইটাই তেনারা নাকি আবার করে নেগোশিয়েট। কিভাবে নেগোশিয়েট, ইট ইজ অলরেডি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, কিন্তু তারপরে ওনারা করতে যাচ্ছেন, আই ডোন্ট নো। তারপরে দেখলাম যে তিনারা গাছাতে গিয়ে বলছেন ব্রিক্সে জয়েন। আমরা ব্রিক্সে জয়েন করিনি, যদিও আমাদের আপনার ব্রিক্সের তৎকালীন যিনি হেড ছিলেন সেই সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট আমাদের রিকোয়েস্ট করেছে তোমরা জয়েন করো। আমরা বলেছি হ্যাঁ, আপনাদের প্রস্তাব আমরা গ্রহণ করলাম, তবে আমরা একটা ইভ্যালুয়েট করে দেখি তারপরে। কারণ ওই বছরে 7 জন নতুন ব্রিক্সে নেওয়া হয়, এবং সেইগুলো যাদের নেওয়া হয় এর মধ্যে হচ্ছে ইরান, এর মধ্যে হচ্ছে ভেনিজুয়েলা। এইসব দেখে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে আমরা বললাম যে আমরা এটা মোর ইভ্যালুয়েট করি, তারপরে আমরা আমাদের ওপিনিয়নটা জানাব। যাই হোক, তা আমার মনে হয় তারিক জিয়ার এই চাইনিজ সফরটা আর এই মালয়েশিয়ান সফরটা দুটোই হয়তো ঠিক হয় নাই। যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তাদের হয়তো অ্যাডভাইস খুব ভালো হয় নাই, কারণ আমি আই নো যে বর্তমান গভর্নমেন্ট টাকার জন্য হুই হুই করে ঘুরে বেড়াচ্ছেন, কেউ টাকা দিচ্ছে না। তো এই জন্য ভাবলেন চায়না তো দে অলওয়েজ কাম উইথ এ বাস্কেট অফ মানি, সেই জন্য গেছেন। কিন্তু অন্যবিধ জিনিসগুলো চিন্তা করা উচিত, কারণ ওনারা যে খত দিয়েছেন আমেরিকার সাথে, এরপরে চায়নার থেকে যদি এই জিনিসপত্র কেনেন, আমেরিকা এটা কিভাবে দেখবে? তখন আমেরিকার যে ওনারা অনুকম্পায় এতদিন ধরে আছেন, তখন আমেরিকার অনুকম্পা ওনাদের উপর থাকবে না হয়তো, তখন ওনারা আরো বড় রকমের সমস্যা পড়বেন। এই জন্য আমার মনে হয় এই ডিসিশনটা খুব আপনার ঠিক হয় নাই। আমার ধারণা এই ডিসিশনটা ঠিক হয়নি। তাদের প্রথম সফরটা এই চায়নায় যাওয়াটা ইট কুড ক্রিয়েট সাম কন্ট্রোভার্সি ইন ফিউচার। বাংলাদেশের জন্য অমঙ্গল হয়তো বয়ে নিয়ে আসতে পারে। চায়না আমাদের বন্ধু, আমাদের কোনো একসময় তারা আমাদের পছন্দ করেনি, বাট এই পররাষ্ট্রনীতিতে কোনো দেশ সারা জীবনই শত্রু নয়, সারা জীবনই বন্ধু নয়। তবে সময়ের প্রেক্ষিতে বিবেচনা করে আমাদের স্ট্যাক গুলো নেওয়া উচিত। আমার মনে হয় এই ক্ষেত্রে তারা একটা এম্বিগুয়াস ফরেন পলিসি দিচ্ছে। একদিকে মুখে আমেরিকানরা বলছেন তোমাদের সবকিছু আমরা মানলাম, আর আরেকদিকে কাজের ক্ষেত্রে জাস্ট অপোজিট। এইটা ভালোভাবে কেউ নিবে বলে মনে হয় না। তার মানে চায়না সফরটা তারেক রহমান সরকারের জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লো, এমনটাই আমি তাই মনে করি। উনার সফরটা একটি ঝুঁকিপূর্ণ হয়ে গেল।